আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে বর্তমান সরকার বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছে, তাদের 4 মাসের শাসন আমল শেষ হলো। তাসনিম খলিল নেত্রা নিউজের অন্যতম প্রতিষ্ঠাতা, তিনি গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে বিএনপি সরকারের প্রথম 4 মাসে দেশের সর্বোচ্চ সড়ক সেতু বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমের শিবগঞ্জ। কাজের বড় অংশ ভাটোয়ারা করেছে তার ছেলে এবং বিএনপি ঘনিষ্ঠ ঠিকাদারদের মধ্যে। এটা নিয়ে প্রথম আলোতে নিউজ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন হবে কখন? ট্যাক্স তো বাংলাদেশের জনগণ অবস্থান ভেদে সবাই দেয়, কিন্তু জনগণের টাকায় যে এরকম করে তসরুপ হচ্ছে, এই তসরুপটা থামবে কখন? অন্য একটা পত্রিকাতে একটা নিউজ আসছে, সেখানে 100 ইউনিয়নে এখনো কোনো বরাদ্দ, 100 উপজেলা এখনো কোনো বরাদ্দ দেওয়া হয়নি। বাংলাদেশের সরকার সুশাসন নিশ্চিত করতে হলে প্রত্যেকটা উপজেলায় বরাদ্দ দিতে হবে এবং সমানভাবে বরাদ্দ দিতে হবে। জনসংখ্যার অনুপাতে সে বরাদ্দটা একটু কম বেশি হতে পারে। এখন শিবগঞ্জে বগুড়া 2-এর এই কনস্টিটিউয়েন্সিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহ আলম, তিনি যেভাবে তার ক্ষমতার অপব্যবহার করছেন, সেটা বাংলাদেশের জন্য নতুন করে একটা কলঙ্কিত অধ্যায় হিসেবে থেকে যাবে। 24-এ দেশের জনগণ পরিবর্তন চেয়েছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ দিন থেকে দিন খারাপের দিকে যাচ্ছে। যেই নেতৃবৃন্দদেরকে সংসদে আমরা নেতা হিসেবে পেয়েছি, তারা মোটামুটি কোনো রকম ভোট ছাড়াই নির্বাচিত হয়ে এসেছে, কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হয়ে এসেছে। বাংলাদেশে যদি সত্যিকার গণতন্ত্র থাকতো, তাহলে আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী দল নির্বাচনে পার্টিসিপেট করা দরকার ছিল। তাহলে যেটা হতো, প্রত্যেকটা দল সচেতন হয়ে যোগ্য প্রার্থীদেরকে মনোনয়ন দিত। এখন 17 বছরের আওয়ামী লীগের ফ্যাসিজম ছিল, যোগ্যতা ভিত্তিক যেই মনোনয়ন, সেটা খুব বেশি হয়নি। তারপরে এখনকার মতো খারাপ অবস্থা দেখা যায়নি। এখন বিএনপি ক্ষমতায় আসছে 17 বছর পরে, তারা যাদেরকে মনোনয়ন দিয়েছে তার মধ্যে 80 জনের মতো স্বশিক্ষিত, অশিক্ষিত এরকম টাইপের লোকজন আছে, যারা পড়তে পারে না, লিখতে পারে না, এমন লোকজন আছে। ধরে ধরে এনে টাকা পয়সা বা ব্যাকগ্রাউন্ড দেখে দেখে মন্ত্রী বানিয়ে দিয়েছে। যেমন করে হাসিনার সময় আমরা দেখেছিলাম সাকিব আল হাসান, তারপরে মাশরাফি বিন মুর্তজা, তারপরে হঠাৎ বৃষ্টির নায়ক কি আছে ফেরদৌস, এরকম মমতাজের মতো গায়িকা, এদেরকে দিয়ে সংসদে নিয়ে গেছে। সংসদকে বরাবরের মতো তারা কমিটিতে পরিণত করেছে। এখন গণতন্ত্র যদি বাংলাদেশে থাকতে হয়, বাংলাদেশে যোগ্য প্রার্থীদেরকে মনোনয়ন দিতে হবে এবং তত্ত্বাবধায়ক ব্যবস্থার মধ্য দিয়ে যদি নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়, তখন আমরা দেখেছি যে মোটামুটি যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে মনোনয়ন দিতে হয়। তা না হলে হেরে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কোনো দলই হেরে যেতে চায় না, একটা ব্যালেন্স থাকে। কিন্তু যখনই একমুখী নির্বাচন হয়, তখন কলা গাছ, গাব গাছ, ডাব গাছ যাকে দাঁড়া দিবে সেটাই হয়ে যাবে। বাংলাদেশে 2026-এ যে নির্বাচনটা হয়েছে, তা চূড়ান্ত রকমের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর নির্বাচন হয়েছে। এটাতে কোনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে সেটা বলা যাবে না। যাদেরকে মনোনয়ন দিয়েছে, মন্ত্রী এমপি যাদেরকে বানিয়েছে, এরকম চরম অযোগ্যতম সংসদ বাংলাদেশ আমার মনে হয় আগে আর কখনো দেখেনি। এত বাজে অবস্থা। এখন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি 17 বছর লন্ডনে ছিলেন। এখন লন্ডন থেকে এসে তিনি যদি এরকম ভাবে বাংলাদেশের শাসনতন্ত্র পরিচালনা করেন, সেটা বাংলাদেশিদের জন্য একটা হতাশার কারণই বলা যায়। তিনি নিজে হয়তোবা যে শাহ আলম, তাহ আলম, এদের মতো করে হয়তোবা লুটপাট তন্ত্রে এখনো ঘা ভাসাননি, কিন্তু সবকিছুর দায়িত্ব তার উপর গিয়ে পড়বে।
যে টাকাটা মানে ৭৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, 20টা সাধারণ উপজেলায় এরকম সমমানের এত টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রত্যেকটা উপজেলায় মোটামুটি 4 কোটি টাকার মতো দেওয়া হয়। এখন এই উপজেলায় একাই দেওয়া হয়েছে ৭৪ কোটি টাকা। 100টা উপজেলায় এখনো কোনো বরাদ্দ দেওয়া হয়নি। নিজেরা ভাগ বাটোয়ারা করার জন্য একটা প্রকল্পে 42 কোটি টাকাকে 16টা ছোট ছোট প্রকল্পে ভাগ করা হয়েছে। টেন্ডার দেওয়া হয়নি, উন্মুক্ত টেন্ডার, যেখানে মোটামুটি স্বচ্ছতা, জবাবদিহিতা একটু নিশ্চিত করা যায়। ছোট ছোট প্রকল্প ভাগ করে এখন বিনা টেন্ডারে এগুলো দিয়ে দিয়েছে। এবং দেখা গিয়েছে যে তার ছেলেকে 16 কোটি টাকার একটা প্রজেক্ট দিয়েছে। এবং যুবদল, ছাত্রদল, নানান নেতৃবৃন্দকে বাকি অনেক টাকার একটা প্রজেক্ট দিয়েছে। সুতরাং দেখা যাচ্ছে বাবার মন্ত্রণালয়, শাহে আলমের মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, সেখানে ছেলে ঠিকাদারি করছে। আর আমাদের জনগণের টাকাকে তারা কি করছে? এইভাবে তছরূপ করছে, লুটপাট করছে। এভাবেই চলছে আমাদের দেশ, এভাবেই চলছে আমাদের সমাজ। মীর শাহে আলম সম্পর্কে একটু গুগল করে যেটা দেখেছি সেটা হচ্ছে, তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছিলেন। সেখান থেকে বিএনপি রাজনীতি করে করে তিনি আজকে এই অবস্থাতে এসেছেন। এখন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং জনগণ মন্ত্রণালয়ে তিনি প্রতিমন্ত্রী হয়েছেন। তিনি এসএসসি এবং এইচএসসি পড়াশোনা করেছেন। পরবর্তীতে কোনো পড়াশোনা করেছেন কিনা তার কোনো তথ্য পাওয়া যায়নি। এসএসসি এবং এইচএসসি হচ্ছে তার পড়াশোনা। তার সন্তান হচ্ছে মীর শাকরুল আলম সীমান্ত, মীর সাকলাইন আলম দিগন্ত এবং মীর সুনাত কায়ানাত হচ্ছে তার মেয়ে। তিনি একজন বেসিক্যালি রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। তার বয়স 55। 7ই আগস্ট তার জন্ম হয়েছে এবং তিনি বগুড়া 2 আসন থেকে, শিবগঞ্জ থেকে তিনি 2026-এর 14 জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি মনোনীত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, লুটপাটের এই সংস্কৃতি থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে পারবে কিনা? তছরূপ করার জন্য বড় প্রজেক্টকে ভেঙে ভেঙে ছোট ছোট প্রজেক্ট করেছে, যাতে সেখানে টেন্ডার দিতে না হয়। উন্মুক্ত দরপত্রের মধ্য দিয়ে মোটামুটি ভাবে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার মধ্য দিয়ে যাতে সেটা দিতে হয়, সেটা তারা করতে চায়নি, যাতে লুটপাটটা খুব সহজেই করে ফেলা যায়। সেজন্যই তারা প্রজেক্টের বড় ৭৪ কোটি টাকা ছোট ছোট প্রকল্পে ভাগ করে নিয়েছে। এই হচ্ছে অবস্থা। সো এটাকে আপনারা কি বলবেন? শাহনামা। শাহে আলমের শাহনামা। শাহনামাটা হচ্ছে মহাকবি ফেরদৌসীর একটা গীতিকাব্য। তবে এটা হচ্ছে আমাদের উন্নয়নের গীতিকাব্য, এটা হচ্ছে প্ল্যানের গীতিকাব্য, এটা হচ্ছে বাংলাদেশের পরিবর্তনের গীতিকাব্য। আমরা কোথায় কি ভুল বলেছি সেটা মন্তব্যতে জানাতে পারেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।